প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিয়ে শব্দটা ছোট হলেও এর দায়িত্ব অনেক। ছোট থেকে যে বাড়িতে বড় হওয়া, বড় হলে সেই বাড়ি ছেড়ে এক নতুন বাড়িতে ওঠা এবং মা বাবাকে ছেড়ে নতুন পরিবার, নতুন অচেনা মানুষদের সাথে বসবাস ও সংসার করতে হয় মেয়েদের। এই বিবাহ জীবন কারোর সুখের কারণ হয় এবং কারোর দুঃখ কষ্টের কারণ হয়, কেননা সবার ভাগ্য এক না এবং এটাই নিয়তি। তেমনই একটি নতুন পরিবার ও অচেনা বাড়ির বড় বউ হয়ে যেতে চলেছে টিনা। নতুন সংসারের মানুষজন অচেনা হলেও হবু স্বামী তার প্রিয় পুরুষ এবং ভালোবাসার মানুষ। তাদের সম্পর্কটা কম দিনের হলেও আগামীকাল থেকে সারা জীবনের জন্য এক হয়ে যাবে। প্রেমিক প্রেমিকা থেকে হয়ে উঠবে স্বামী স্ত্রী। এটাই বা কয়জনের ভাগ্যে থাকে? নিজের ভালোবাসাকে নিজের করে পেতে হলেও ভাগ্য লাগে এবং চেষ্টা থাকতে হয়, যেটা অনেকেরই নেই। টিনা লেখাপড়া শেষে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অত সময় যেন নেই সিয়ামের। অধৈর্যের পর ওই দিনের পর বাড়িতে এসে মা বাবার সাথে সরাসরি কথা বলে নিজের বিয়ে নিয়ে। বয়স তো আর কম হলো না। পরিবারের কথা শুনে যদি আরও 3-4 বছর আগে বিয়ে করে নিত, তাহলে এখন তার 2-1টা বাচ্চা থাকতো। বাড়ি থেকেও সবসময় বিয়ে করা নিয়ে ঘ্যান ঘ্যান করতো। তাই সে এবার নিজেই নিজের বিয়ের প্রস্তাব মা বাবাকে দিয়ে প্রেয়সীর বাড়িতে পাঠিয়েছে। দুই পরিবারের লোকজন জানে তাদের বিয়েটা পারিবারিকভাবে ঠিক হয়েছে। হয়তো সিয়ামের পছন্দ হয়েছে মেয়েটাকে, কিন্তু ওনারা কেউই জানে না তারা দুইজন তলে তলে প্রেম করে। টিনা ভেবেছিল মা বাবা এত সহজে রাজি হবে না, কিন্তু লোকটা কিভাবে যেন সবাইকে রাজি করে ফেলেছে। তাই সেও আর আপত্তি করেনি, আর করবেও বা কিভাবে? তাকে তো সিয়াম হুমকি দিয়েছে, সে বিয়েতে যদি রাজি না হয় তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। অতঃপর নিজের ও পরিবারের সম্মানের ভয়ে চুপচাপ রাজি হয়ে গেছে, নয়তো শুধু শুধু ঝামেলা হবে। দুই পরিবার মিলে ঠিক করেছিলেন 1 মাস পর বিয়ে, কেননা আয়োজনেরও তো একটা স্যাপার আছে। ভদ্রলোকের একমাত্র মেয়ে বলে কথা, ধুমধামে আয়োজন না করে দিলে হয়? আত্মীয়দের দাওয়াত না দিলে তারা কি বলবে? খাওয়ানোর ভয়ে মেয়েকে চুপি চুপি বিয়ে দিয়েছে 1 মাস পর। মানে আজ টিনার গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান। তাদের একতলা বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দূরের আত্মীয়রা 7 দিন আগেই উপস্থিত। টিনার কাজিন বন্ধুবান্ধবরা সবাই এসেছে। গায়ে হলুদ দুপুরে দিকে সমাপ্তি হয়। মেহেদি অনুষ্ঠান সিয়ামদের বাড়িতে হবে, তাই সবাই সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পরে। টিনার মা বাবা যায়নি, কারণ ওনাদের অনেক কাজ রয়েছে। রোজা শুরু থেকে বান্ধবীর সাথে থেকেছে সে কনে পক্ষ, আর ফায়জা ছেলে পক্ষ। মূলত রিহান ফিরে এসে নিজের বউকে নিজের সাথেই রেখেছে। 1 মাস তো দূরে ছিল, বেচারা আর কত দূরে থাকবে। ফলস্বরূপ 1 সেকেন্ডের জন্য বউকে চোখের আড়াল করেনি, নিজের সাথে বড় পক্ষ বানিয়েছে এবং টিনার বাড়িতেও যেতে দেয়নি, কেননা খোঁজ নিয়ে জানতে পেরেছে টিনার কাজিন বেশিরভাগই ছেলে। এই জন্যই আরও যেতে দেয়নি। সে বিয়েবাড়িতে অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চায়নি, তাই বউকেই আড়াল করে রেখেছে। ফায়জা চেয়েও কিছু করতে পারেনি, সেই শক্তিটুকুও তার শরীরে ছিল না। কয়েকদিন ধরে তার রুমের ভেতরেই কেটেছে। সেখানে বিয়েবাড়ি যাওয়াটা অসম্ভব ছিল, কেননা রুহান মুখে কিছু না বলে কাজে করে দেখিয়েছে। সে দেশের বাইরে যাওয়ার আগে বউকে কথা দিয়েছিল কোনো কিছুতে বাধা দিবে না, তাই এই পদ্ধতি অবলম্বন করেছে। আদরের দোহাই দিয়ে মেয়েটাকে অসুস্থ বানিয়ে রেখে দিয়েছে, যেন ফায়জা কোথাও যাওয়ার জন্য জেদ না করে। অতিরিক্ত ভালোবাসা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। আর ওকে যান স্বামীর ডাকে ফায়জা পিটপিট করে চোখ মেলে তাকায়। শোয়া থেকে উঠে বসে বিছানার হেডবোর্ডে হেলান দিল। রুহান ঝুঁকে অর্ধাঙ্গিনীর কপালে একটু সময় নিয়ে চুপু খেলো। ফায়জা খেয়াল করলো সোফাতে একটা চমৎকার গর্জিয়াস দামি লেহেঙ্গা রাখা। অত সুন্দর ড্রেস দেখেও কিছু বলল না। যাও ফ্রেশ হয়ে এসো, আজ আমি তোমাকে সাজাবো। ফায়জা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? আমরা কোথাও যাচ্ছি? ভুলে গেলে? আজ রাতে সিয়াম ও টিনার মেহেদি অনুষ্ঠান। ও তাই বুঝি? তাদের বিয়ে হচ্ছে? জানতাম না তো। রুহান বৃদ্ধা আঙুল দিয়ে কপাল স্লাইড করে ঠোঁট দিয়ে গাল ঠেলে ধীরে কণ্ঠে আওড়ালো, সরি, আমি এসব ইচ্ছে করিনি। নিজের শত্রুকে বিশ্বাস করা ভালো, তবুও আপনাকে নয়। আপনি ইচ্ছে করে আমাকে রুমে বন্দি করে রেখেছেন, যেন ওখানে যাওয়ার জন্য আবদার না করতে পারি। রুহান ধরা পড়েও স্বীকার করল না, উল্টো শুধালো, আমি এতদিন কোথায় ছিলাম? দেশের বাইরে। কতদিন পর এসেছি? 1 মাস। তাহলে তোমার কি করা উচিত ছিল? অন্যের বিয়েতে গিয়ে আনন্দ করা, নাকি নিজের স্বামীকে সময় দেওয়া? প্রত্যুত্তরে ফায়জা চুপ থাকলো। রুহান পুনরায় আওড়ালো, আমি তোমাকে বিয়েতে যেতে বারণ করিনি, তুমি যাবে আমার সাথে বরযাত্রী হিসেবে। আমি শুধু আপত্তি করেছি অচেনা জায়গায় রাত কাটানো নিয়ে। তবুও তোমার মন খারাপ দেখে গতকাল বললাম ওখানে যাবে কি না, তখন তুমি মানা করলে। আর এখন আমাকে দোষ দিচ্ছ? কি করে যেতাম? উড়ে উড়ে? কেন? কোলে করে রেখে আসতাম, তারপর তোমার বোন তোমাকে হুইল চেয়ারে নিয়ে ঘুরতো। ব্যাপারটা মন্দ হতো না। ফায়জা অদ্ভুত চোখে স্বামীর সুন্দর
চেহারার দিকে তাকাই। এই লোকটা আস্ত একটা জাউরা। আমার প্রতি তোমার অনুভূতি না থাকলেও তোমার প্রতি আমার অনুভূতির শেষ নেই জান। তুমি না চাইলেও আমার শুধুই রুহান মির্জার। রুশান প্রিয়তমার অধরের কোণে চুমু খেয়ে পাজা করে তুলে নিয়ে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ করিয়ে নিয়ে এসে লেহেঙ্গা পরিয়ে দিল। ফায়জা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। সোনালি রঙের লেহেঙ্গা খুব সুন্দর মানিয়েছে তাকে। হঠাৎ তার নজর যায় নিজের উন্মুক্ত পেট, কোমর ও গলায়। সেথায় জলজল করছে প্রতিটা কামড়ের দাগ। অপ্রত্যাশিতভাবে তার দুই গালে লজ্জার আভা ছেয়ে যায়। শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিজেকে স্বাভাবিক করলো, কিন্তু তার চেষ্টার আগেই সব কিছু টের পেল রুহান। সে মনে মনে হেসে পেছন থেকে অর্ধাঙ্গিনীর কোমর সহ মেদহীন পেট জড়িয়ে ধরে মসৃণ কাঁধে মুখ ডুবিয়ে ছোট ছোট চুমু খেতে লাগলো। ফায়জা চট করে চোখ বুজে দু হাতে পরনের লেহেঙ্গা খামচে ধরলো। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে। নাচারিত শরীর বাজেভাবে কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়। তবুও মুখ দিয়ে টু শব্দ করতে পারল না। আজকাল এই অসভ্য লোকের একটু ছোঁয়া পেলেই তার মন শরীর দুটোই বেমানি করে বসে। হয়তো এই লোকটা কোনো জাদু জানে, নয়তো তার মন শরীরকে বশ করলো কিভাবে। তোমাকে এতবার আদর করেও আমার মন ভরে না কেন বলো তো? তোমার কাছে এলে আমি সব ভুলে যাই। মনে হয় আমি তোমাকে নতুন দেখছি, অথচ আমার ভালোবাসার চিহ্ন তোমার শরীর জুড়ে রয়েছে। তবুও আমি বারবার নতুন করে তোমাতে আসক্ত হই। কি এমন আছে তোমার মাঝে? আমি কখনো ড্রাগ নেইনি, তবে তোমাকে পাওয়ার পর তুমি সেই ড্রাগে পরিণত হয়েছ, যাকে সেবন না করলে উন্মাদিত হই, যেমনটা এখন অনুভব করছি। আচমকা পিঠের নিচে সোফার অস্তিত্ব অনুভব করে ফায়জা চমকে উঠল। ধরফড়িয়ে উঠতে চাইলে নিজেকে রুহানের সুঠাম শক্তপোক্ত শরীরের নিচে আবিষ্কার করলো। ফায়জা ভয়ার্ত চোখে লাল হয়ে ওঠা চোখের দিকে তাকাতেই কেঁপে উঠল। বারবার ঢোক গিলে দুই হাত শক্ত নগ্ন বুক ঠেলতে ঠেলতে কিছু বলার জন্য মুখ খোলার আগ মুহূর্তেই তার নরম ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে নেয় বেপরোয়া পুরুষটি। দুলাভাইয়ের বাড়িতে এসে দুই হাতে লেহেঙ্গার অংশ ধরে এদিক ওদিক ছোট বোনকে খুঁজছে রোজা, কিন্তু কোথাও ফায়জার টিকিটাও দেখতে পেল না। আজকে তো এখানে আসার কথা ছিল, তাহলে কেন এলো না? ওইদিকে ফোনটা বন্ধ। কোনো সমস্যা হলো না তো? ধ্যাত কী হবে, হয়তো রাস্তার মধ্যে জ্যামে পড়েছে তাই দেরি হচ্ছে, আর ফোনে নেটওয়ার্ক নেই, নয়তো চার্জ দিতে ভুলে গেছে। রোজা এসব ভাবতে ভাবতে বাহিরে এলো। এত অচেনার ভিড়ে থাকতে একটু অস্বস্তিও হচ্ছে। মা বাবাও আসেনি, কেননা মা একটু অসুস্থ তাই বাবা আসেনি, সেও জোর করেনি। রোজা তপ্তশ্বাস ছেড়ে সামনে এগোতে চেয়ে হঠাৎই থমকে গেল। আবছা অন্ধকারের মাঝে প্রাইভেট কার থেকে নামছে তার শত্রু রুশান মির্জা, যাকে সর্বপ্রথম দেখে তার হৃদয় থমকে ছিল এবং জীবনের প্রথম ওই ব্যক্তিকে দেখে ক্রাশ খেয়েছিল। কিন্তু সেই ব্যক্তি হয়ে উঠল তার একমাত্র শত্রু, যাকে সে চেয়েও ঘৃণা করতে পারে না। হয়তো আজও হৃদয়ের মাঝে কিছু একটা রয়েছে, তাই তো হৃদয়টা দ্বিতীয়বারের মতো আবারও থমকেছে ওই নিষ্ঠুর পুরুষকে দেখে। রোশানের পরনে আজ সাদা ধবধবে পাঞ্জাবি, উপরে হাতা কাটা ওয়েস্টকোট, চোখ থেকে সানগ্লাস খুলে গলায় ঝুলিয়ে রাখলো। বড় ঘন চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করা। বাম হাতের কবজিতে দামি ব্যান্ডেড ঘড়িটা লাইটের আলোয় চিকচিক করছে। ছোচা দাড়িযুক্ত চোয়াল হালকা শক্ত হয়ে আছে। ফর্সা সুন্দর মুখখানা কেমন গম্ভীর হয়ে করে রেখেছে। পুরো ঠোঁট জোড়া আগের থেকেও বেশি রক্তিম হয়ে আছে। লোকটা এত সিগারেট খায়, তবুও ঠোঁট এত সুন্দর, এত লোভনীয় কেন? আচ্ছা, লোকটা কি লিপস্টিক দিয়েছে, নাকি কোনো লিপ বাম ইউজ করে যার কারণে এত সুন্দর ওই অধর, নাকি সার্জারি করেছে? ধুর, সে কী সব ভাবছে। রোজা বিরক্তিতে নজর সরিয়ে আশেপাশে তাকায়। বাইরের মেয়েগুলো সবাই হাঁ করে ওই লোকটাকেই দেখছে। এতদিন কাহিনী শুনে এসেছে আর এখন চোখের সামনে দেখছে, তাই এমন রিয়াকশন হওয়া স্বাভাবিক। রোজা আনমনে আবার তাকায়। অজান্তেই ভাবলো, এই লোকটা যদি সাধারণ কেউ হতো তাহলে সে যে কোনোভাবে পটিয়েই ছাড়তো, কিন্তু মানুষটা তার ভাবনার চেয়েও বেশি কিছু বের হয়েছে। যাকে ভালোবাসা যায় না, আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে রোজা ভেতরে চলে যায়। মির্জা বাড়ির বড় বাদর আর ছোট বাদর তো হাজির। এখন ওই মেজো বাদর তার বোনকে নিয়ে কখন আসবে? এদের জ্বালায় তাদের দুই বোনের বিচ্ছেদ হয়ে গেল। ধীরে ধীরে মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে যায়। ফুলে সজ্জিত স্টেজে পাশাপাশি বসে আছে সিয়াম, টিনা। ছেলেটা একটু পরপরই আর চোখে প্রেয়সীকে দেখছে। শুধু আজকের রাতটা, তারপরেই এই মেয়েটা পার্মানেন্ট তার হয়ে যাবে। টিনা মেহেদি পড়তে ব্যস্ত, তার একজন কাজিন মেহেদি দিয়ে দিচ্ছে। অবশ্য সে ডিজাইন সিলেক্ট করেছে। আশপাশে মেয়েরাও বসেছে মেহেদি দিতে, আবার কেউ কেউ গানের তালে নাচছে। এই তো একটু আগে সিয়ামের কাজিন গান গাইলো। এখন সবাই মিলে হই হুল্লোড় করে আনন্দে মেতে আছে। রোজা সিঙ্গেল সোফায় বসে থেকে কাপকেক খাচ্ছে আর দরজার দিকে তাকাচ্ছে। শয়তান মেয়েটা এখনও এলো না। নজর সরিয়ে সামনে তাকিয়ে দেখে তামিম দাঁড়িয়ে থেকে ড্রিঙ্ক করছে আর তাকেই দেখছে। সিয়াম আজ বাড়িতে এসব না রাখতে চাইলেও কাজিনদের জন্য বাধ্য হয়ে রাখতে হয়েছে। তবে সে নর্মাল ড্রিঙ্কের আয়োজন করেছে এবং ওয়েটারকে বলে দিয়েছে কাউকে অতিরিক্ত যেন না দেয়।
তামিম খালি গ্লাস রেখে রোজার পাশের সোফায় বসলো এবং মেয়েটাকে পর্যবেক্ষণ করতে করতে অস্ফুট স্বরে বিড়বিড় করলো, তোমাকে আজ সুন্দর লাগছে, খুব সুন্দর, একদম জীবন্ত রেড রোজ, আমার পার্সোনাল গোলাপ। রোজা মনে মনে খুব বিরক্ত হয়, তবে নিজেকে শান্ত করে জুসের গ্লাসে চুমুক দিয়ে শুধালো, ফাইচার কিছু হয়েছে? তামিমের কপাল কুঁচকে গেল, আশেপাশে তাকিয়ে নিজেই জিজ্ঞেস করলো, কেন ভাবি এখনও আসেনি? এখানে এলে কি আপনাকে জিজ্ঞেস করতাম? ওয়েট, আমি খবর নিচ্ছি। তামিম ভাইকে কল দেয়। কয়েক মিনিট পর কল রিসিভ হতেই সে জানতে চাইলো, তোমরা কোথায় ভাইয়া? অপর প্রান্ত থেকে রুহান কি বলল তা বোঝা গেল না। তামিম শুধু আচ্ছা বলে কল কেটে দিল। কি বলল আপনার ভাই? তারা বাড়ি থেকে বেরিয়েছে? রোজা এক ভ্রু উঁচিয়ে শুধালো, এতক্ষণ বাড়িতে বসে থেকে কি করলো? এখানে আসার কথা ছিল তো সন্ধ্যাবেলায়, আর এখন 9টা বাজতে চললো, হয়তো ভাইয়ার কোনো জরুরি কাজের জন্য আটকে পড়েছিল। আপনাদের মারামারি গুন্ডাগিরি ছাড়া আর কি বা কাজ আছে? রোজা বিড়বিড় করে অর্ধেক কাপকেক মুখে পুরে নিল। তামিম সোফার হাতলে হাতের কনুই রেখে বৃদ্ধা আঙ্গুল ঠোঁটের কাছে রেখেছে, ঘাড় বাঁকিয়ে এক দৃষ্টিতে রমণীর ফুলে ওঠা গাল দুটোর দিকে তাকিয়ে আছে। রোজা সবাইকে দেখছে আর এক মনে চকলেট কেক খাচ্ছে। তার আবার প্রিয় জিনিস হলো কেক। রোজা খেতে খেতে আর চোখে পাশে তাকিয়ে আওড়ায়, এভাবে তাকিয়ে আছেন কেন? চোখ সরান। আমার চোখ, আমার ইচ্ছে, তোমার ইচ্ছে হলে তুমিও আমার দিকে তাকিয়ে থাকো। রোজা কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে মনে মনে শয়তানি হাসি দিল। সে চট করে প্লেট থেকে কাপকেক নিয়ে আচমকা তামিমের চোখে মুখে মেরে হেসিয়ে আওড়ালো, আমার হাত, আমার ইচ্ছে বলেই নিজের ফোন নিয়ে এক দৌড়ে পালিয়ে গেল। আর তামিম স্তব্ধ আহম্মকের মতো বসে রইল। আউচ! রোজা ফাঁকা করিডোর দিয়ে দৌড়ে গেলে আচানক লেহেঙ্গার সাথে পা বিঁধে যায়। পাশে দাঁড়ানো এক যুবককে খাম্বা ভেবে চট করে পরনের পোশাক খামচে ধরে পড়া থেকে নিজেকে রক্ষা করে, কিন্তু শেষ মুহূর্তে এসে ওই খাম্বা সহই ধপাস ফ্লোরে তার হাতের ক্রিম ও কেক পড়েছিল। যুবক চমকে উঠে ঘুরে দাঁড়াতেই পা ওই জায়গায় পড়ে এবং সামনে পা বাড়াতেই যা হবার তাই হয়ে যায়। ভারী দেহের নিচে চাপা পড়ে রোজা গুঙিয়ে উঠল। তার পিঠের হাড্ডি শেষ, সাথে পুরো শরীরটাই চ্যাপ্টা হয়ে গেছে। ভাগ্যিস মাথায় আঘাত পায়নি। রোজা জোরে জোরে শ্বাস নিয়ে মাছের মতো ছটফটিয়ে উঠে চোখ মেলে তাকায়। ভীষণ সুন্দর একজোড়া রক্তিম চোখের সাথে দৃষ্টি মিল ঘটতেই চমকে উঠল এবং চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমার নিচে আসার খুব শখ, তাই না? বেহায়া কথাবার্তা শুনে রোজার কান গরম হয়ে গেল। শরীরের ব্যথায় ছটফট করে আওড়ালো, উঠুন। রুশান খানিকটা মুখের দিকে ঝুঁকে আসে, তার বাম হাত রোজার মাথার নিচে এবং ডান হাত কোমরে। সে মেয়েটাকে নিচে পড়া থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে নিজেই পড়ে যায়। চোখে মুখে গরম নিঃশ্বাস আছড়ে পড়তেই রোজা খিচে চোখ পুছে নিল। রুশান দ্বিতীয়বারের মতো খুব কাছ থেকে মেয়েটাকে আবার দেখলো। কোমর থেকে হাত নিয়ে এসে রমণীর চেহারার উপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে সুন্দর মুখের দিকে তাকিয়ে রইল। রোজার জোরে নেওয়া প্রতিটা শ্বাস প্রশ্বাস অনুভব করলো। নরম তুলতুলে দেহের কাঁপুনি নিঃশব্দে অনুভব করে গেল। স্পষ্ট শুনতে পাচ্ছে হৃদয়ের ধুকপুকানি। অজান্তেই সে আজ পুরো মেয়েটাকে অনুভব করে নিল। মাদকীয় গলায় গোঙানির আওয়াজ শুনে শুকনো ঢুকিল। ইচ্ছে করলো আরেকটু শুনতে, কিন্তু সেই সাহস হলো না আর। তার শরীর গরম ও মনটা অস্থির হতেই এক ছটকায় উঠে দাঁড়িয়ে হনহনিয়ে চলে গেল। রোজা বাম হাতে কোমর চেপে ধরে উঠে দাঁড়ায়। তার মনে হলো শরীরকে আস্ত একটা ট্রেন পিষে দিয়েছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে রসুন মির্জাকে মনে মনে গালিগালাজ করতে করতে ওয়াশরুমের দিকে গেল। তার পরনের লেহেঙ্গা এলোমেলো হয়ে গেছে, সাথে চুলগুলোও। এখন আসার সময় হলো তোর? তার চেয়ে বরং আগামীকালই আসতি। বড় ভাই রাগান্বিত চেহারা দেখে রুহান মাথা চুলকে আর চোখে অর্ধাঙ্গিনীর দিকে তাকিয়ে বিড়বিড় করলো, গাড়িতে একটু সমস্যা হয়েছিল তাই দেরি হয়েছে। রুশান দাঁতে দাঁত চেপে কিছু বলবে, তখনই ভাইয়ের ভেজা চুল দেখে থেমে গেল। কিছু একটা ভেবে চট করে ঘাড় থেকে শার্টের কলার নামিয়ে দিল। ভাইয়ের এহেন কাজে হকচকিয়ে উঠল রোহান। তড়িঘড়ি করে কলার ঠিক করে বউকে ভেতরে যেতে বলল। ফায়জা আস্তে ধীরে উঠে লেহেঙ্গা ধরে চলে গেল। বড় ভাইকে সরু চোখে তাকিয়ে থাকতে দেখে রোহান হাসার চেষ্টা করলো। তখন শুনতে পেল, কন্ট্রোল ইয়োর সেলফ। রোহান ফট করে বলে উঠল, আমি তোমার মতো এত ধৈর্যশীল নই। তোমার জায়গায় যদি থাকতাম তাহলে এতদিন 3-4 বাচ্চার বাপ হয়ে যেতাম। রুশান 2 হাত বুকে ভাঁজ করে রেখেই গম্ভীর কণ্ঠে শুধালো, তুই কি আমার বয়স নিয়ে খোঁচা দিচ্ছিস? না, শুধু এটা বলছি তোমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বাপ হওয়ার বয়সে সিঙ্গেলদের মতো ঘুরছো। এতে শরম করে না? তোমার বন্ধুর থেকেও তো কিছু শিখতে পারো। মনের মতো কাউকে পেতে দে, তারপর ভেবে দেখবো। রুশান চলে যেতে চাইলে রুহান পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া শুনছি, আমার একজনকে চাই। রুশান বিরক্ত হলো, চট করে পেছনে ঘুরে হেসে আওড়ালো, ভালোবাসার মানুষকে পেয়ে হয়নি তোর? আবার
অন্য কাউকে চাস? ইয়ে না মানে আমার ভাবিকে চাই। বউটা আর কতদিন বাড়িতে একা একা থাকবে? তারও তো একটা সুখের প্রয়োজন। আর আমিও চাচ্চু হতে চাই। রোশান কিছুক্ষণ চুপ থেকে আনমনে জানতে চাইল, গুইসাপকে চলবে? রুহান বুঝতে না পেরে গোমরা মুখে আওড়ালো, গুইসাপ নয়, ভাবিকে চেয়েছে। মানে মেয়ে মানুষ? মেয়ে মানুষ মানে? এই এই আপনি পরকীয়া করার চেষ্টা করছেন নাকি? যদি আমার ভোলা ভালা বোনকে ঠকানোর মতলব করেন তাহলে আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। রুহান চোখ মুখ কুচকে শালি সাহেবার দিকে তাকায়, এচে হাজির নষ্টা খাজা বাবা। তোমার উকিল হওয়ার উচিত ছিল। এত ঝগড়া করতে পারো কিভাবে? রোজা দুই হাত কোমরে গুজে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, ও নিজে মেয়ে মানুষ চাইলে দোষ নাই, আর আমি কিছু বললেই দোষ? রুহান আশেপাশে তাকিয়ে একজনকে দেখে গলা উঁচিয়ে বলল, এই তামিম, এখানে এসে তোর ফিউচার বউকে সামলা। তামিমকে আসতে দেখে রোজা তড়িঘড়ি করে অন্যদিকে চলে গেল। রুহান হেসে বড় ভাইয়ের দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। মেয়েটা কেমন করে তাকিয়ে আছে, যেন সে অনেক বড় ভুল করে ফেলেছে। মেয়েটার সাথে ভদ্রভাবে আচরণ করবি, সম্মান দিবি, উল্টাপাল্টা একটাও কথা বলবি না, আর চেষ্টা করবি ওর থেকে তামিমকে দূরে রাখতে। বড় ভাইয়ের কথা শুনে রুহান কপাল কুঁচকে শুধালো, কেন? ও না তামিমের গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড নয়, ইডিয়েট। জাস্ট তামিম মুখে চাই। বুঝলাম, তবে হুট করে এত রাখছো কেন? রুশান নিজেকে সামলে যেতে যেতে বলে উঠল, না জেনে শুনে ওই মেয়ের ব্যাপারে কিছু বলবি না, অন্তত এই রুশান মির্জার কাছে নয়। বসে থেকে ছোটো বোনের দুই হাতে মেহেদি দিয়ে যাচ্ছে রোজা। ফায়জা গল্প করছে আর মাঝে মধ্যে হাসছে আপুর কথা শুনে। তাদের পাশে আরও দুজন মেয়ে বসে থেকে কিছু একটা নিয়ে কথা বলছে। সেসব ফায়জার কান না থাকলেও রোজার কান রয়েছে। সে এক কান খাড়া করে মেয়েদের লুতুপুতু কথাগুলো শুনছে। মূল টপিক হচ্ছে ওই রসুন বাটা। ওনাকে দেখে তাদের বেশ পছন্দ হয়েছে। মাঝে মধ্যে আফসোস করছে তাদেরকে পাতা দিচ্ছে না, সামান্য একটু কথা বলছে না। লোকটার সামনে কতবার গেল, ঘুরল, অনেকবার আকৃষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। লোকটা বিরক্ত হয়ে সেখান থেকেই চলে গিয়েছে। তারা বেশি বাড়াবাড়ি করেনি, কেননা মানুষটার সম্পর্কে জানতো এবং মনে মনে ভয়ও পায়, তাই তো বেশি লুচুং পুচুং করেনি। মেয়েগুলোর কথা শুনতে শুনতে রোজা মেহেদি দেওয়া শেষ করে এবং ছোট বোনের উদ্দেশ্যে বলে, তোর ফোনের লক খুলে দে তো। কেন? আমার ফোন কোথায় রাখছি ভুলে গেছি, তাই কল দিব। ফায়জা ফোনের লক খুলে দেয়। রোজা ফোনটা আড়াল করে সোজা কল লিস্টে গেল। নিচের দিকে স্ক্রল করতেই দেখতে পেল রুশ ভাইয়া দিয়ে একটা নাম্বার সেভ করা। রোজা চটপট নাম্বারটা কপি করে নিচের নাম্বারে পাঠিয়ে দিয়ে মেসেজটা ফায়জার ফোন থেকে ডিলিট করে দিল। তারপর সব কিছু ঠিক করে ফোন ফেরত দিয়ে বলল, নে, আর লাগবে না, মনে পড়ছে ফোন কোথায় আছে। ফায়জা টিনার কাছে গেলে এই সুযোগে রোজা ওই মেয়েগুলোর কাছে এসে বসলো। আপনারা যদি চান তাহলে আপনাদের ক্রাশের নাম্বার নিতে পারেন, তারপর মেসেজের মাধ্যমে কিংবা কল করে মনের কথা জানিয়ে দিন। হতেও পারে আপনাদের মিষ্টি মিষ্টি কণ্ঠস্বর শুনে উনি প্রেমে পড়তে পারেন। আফটার অল উনি এখনও সিঙ্গেল, তাই একটা চেষ্টা করতেই পারেন। মির্জাবাড়ির বড় ছেলের নাম্বার পাওয়াটাও একটা ভাগ্যের বিষয়। যেটা এত সহজে কাছে পেয়েছে সেটা হাতছাড়া করার কোনো মানেই হয় না। মেয়েগুলো কম বয়সী হওয়ায় তাদের আবেগ বেশি, তাই তারা রোজার দেওয়া নাম্বার নেয় এবং বান্ধবীদের মধ্যে শেয়ারও করে। রোজা কুড়ো হেসে ধীরে ধীরে সবাইকে নাম্বার দেয়। লোকে যেভাবে মিষ্টি বিতরণ করে ঠিক সেইভাবেই সেও নাম্বার বিতরণ করছে। তার বিয়ে ভাঙা, তাই না? এখন তার মজা বুঝুক গুন্ডা মির্জা। অন্যদিকে চোখের পলকে হুট করে নিজের পার্সোনাল নাম্বারে এত এত কল, SMS, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখে স্তব্ধ হয়ে যায় রোশান। নতুন নাম্বার দেখে কপাল কুচকায়। সে কৌতূহলবশত একজনের কল রিসিভ করে এবং অপর প্রান্ত থেকে মেয়েলি লাজুক কণ্ঠস্বর শুনে খট করে লাইন কেটে দেয়। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে সব মেয়েদের SMS দিয়ে তার ইনবক্স ভরে গেছে। একজনের ফ্ল্যাটিং, রোমান্টিক, নির্লজ্জ, বেহায় অসভ্য মার্কা মেসেজ দেখে রাগে শরীর জ্বলে উঠল। রোশান রাগে গজগজ করতে করতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট দেয়। তবুও তার সিমে কল ও SMS আসা বন্ধ হলো না। রোশান ভেবে পাচ্ছে না তার পার্সোনাল নাম্বার এভাবে সবাই পেল কীভাবে। যেখানে এই নাম্বার শুধু তার পরিবারের লোকের কাছে আসে, সেখানে বাইরে এত মেয়ে পেল কীভাবে? আর এদের মেসেজ দেখে বোঝা যাচ্ছে এরা সবাই তাকে চেনে। তার মানে কেউ ইচ্ছে করে তার পার্সোনাল নাম্বার এদের মাঝে বিলিয়েছে। হতে পারে, কিন্তু কে করবে এই কাজ? এরই মধ্যে একটা নাম্বার থেকে SMS আসে। রোশান কপাল কুঁচকে মেসেজটা চেক করতেই চল শক্ত হয়ে গেল। হাই জানু, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাকে দেখে একটু বেশিই ভালো আছি। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? তোমার আজকের হট রূপ দেখে মেরি চান চলি গেহি। উফ, তেরি নজর হামকো মার দিয়া। তোমার ওই মিষ্টির মতো লোভনীয় ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছে। মৌমাছি হয়ে যদি মধুর একটু স্বাদ নিই তাহলে কি রাগ করবে? আসো না, তুমি এত হটিনটি মাল যে ইচ্ছে করে চিবিয়ে খেয়ে ফেলি। উফ,
ওগো শুনছো, তোমারই দেওয়ানা হো গেহি এ দিল মেরা। একটা গান মনে পড়ছে, এটা তোমার জন্য। যেন অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো, নাইস কথা বলো না, কোনো কথা বলো না। অতিরিক্ত রাগের কারণে রুশানের চেহারা রক্তবর্ণ হয়ে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে নাম্বারটা মুখস্থ করে নিজের অন্য ফোন দিয়ে একজনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তারপর টেক্সট করলো, 5 মিনিটের ভেতর এই নাম্বারের ডিটেলস চাই। দূর থেকে রুশান মেজার রাগান্বিত চেহারা ও অস্থির ভঙ্গিতে পায়চারি করতে দেখে খিলখিল করে হেসে উঠল রোজা। আবার পিলারের পেছনে লুকিয়ে ফোনটা তুলে SMS করলো, উফ সোনা, তোমার লাল চেহারা দেখে মনে হচ্ছে আস্ত একটা চেরি। আমি কিন্তু টসটসে সুস্বাদু চেরি খেতে খুব পছন্দ করি। মেসেজটা পড়ে রুশান হাঁটতে হাঁটতে জবাব দিল, কাছে গেলে সহ্য করতে পারবে তো? এসেই দেখো না জান, তোমার মতো হট বয়কে সামলানো আমার বাম হাতের কাজ। উল্টো তুমি আমাকে সামলাতে পারবে না। রোজা মিটমিট করে হেসে পাশে ফিরতেই 404 ভোল্টের ঝটকা খেলো। ভূত দেখার মতো ভয় পেয়ে লাফিয়ে উঠল। হাত থেকে ফোনটা ফ্লোরে পড়লো। সে শুকনো ঢোক গেলে বুকে থুথু দিয়ে খেকিয়ে উঠল। এভাবে কেউ ভয় দেখায়? ভূতের মতো দাঁড়িয়ে থাকতে হলে অন্য কোথাও যান। তড়িঘড়ি করে ফোনটা তুলে চলে যেতে চাইলে রুশান এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। এতে বেচারি ভয় পেয়ে যায়। কী করছেন, ছাড়ুন বল। সম্পূর্ণ কথা বলতে পারল না রোজা, কেননা রুশান একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিয়েছে। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে যায় রোজার। তার হার্টবিট থেমে গিয়েছে। গাঢ় চুম্বনের তীব্রতার এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, অথচ সে একটু নড়তে পারল না। রুশান রাগের বশে নিজের ধৈর্য হারিয়েছে। এক হাতে মেয়েটার দুহাত উপরে তুলে দেয়ালের সাথে চেপে ধরে আছে, অন্য হাতের শক্তপোক্ত থাবা রোজার বাঁকানো পাতলা কোমরে পড়েছে। রুশান মেয়েটাকে চেপে চুপে ধরে রাফলি চুম্বন করছে। এতক্ষণের সমস্ত রাগ ঠেলে দিচ্ছে নরম অথরে। তবে কষ্ট দিয়ে নয়, বরং কোমলভাবে উন্মাদিত হয়েছে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে গেলেও রুশান মেয়েটাকে ছাড়ে না। একসময় তার গভীর চুম্বনের মাত্রা ছাড়ল, পাহাড়ের চূড়ায় পৌঁছালো, তবুও এক চুল ছাড় পেল না। ছটফট করতে থাকা রমণী শ্বাস নিতে না পেরে রোজার চোখ ঝাপসা হয়ে গেল। ধীরে ধীরে শরীরটা দুর্বল হয়ে নেতিয়ে পড়ার আগ মুহূর্তেই রুশান ঠোঁট ছেড়ে শক্ত বাহুর দূরে আবদ্ধ করলো। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে অধর মুছে অচেতন রমণীর মুখের দিকে তাকায়। এক চুমুতেই জ্ঞান হারিয়েছে মেয়েটা। রুশান তপ্ত শ্বাস ফেলে রোজার রক্তিম ফুলে ওঠা ঠোঁট মুছে ঘাড়ে মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, তুমি বলেছিলে আমাকে সামলানো তোমার বাম হাতের কাজ, তাহলে এখন সামান্য একটা চুমুতে জ্ঞান হারালে কেন? তবে এটাই কি আমাকে সামলানোর তোমার নমুনা? চলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।